আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ১৩ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু অনুধাবন প্রশ্নোত্তর নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। দেখো ১ নম্বর প্রশ্নে কি বলেছে। ১ নম্বর প্রশ্নে বলেছে যে পরিবারকে বিশ্বজনীন প্রতিষ্ঠান বলা হয় কেন? পরিবারকে বিশ্বজনীন প্রতিষ্ঠান কেন বলা হয়? দেখো আচ্ছা পরিবারকে কি বলা হচ্ছে? বিশ্বজনীন প্রতিষ্ঠান। এর কারণটা আসলে কি? দেখো বিশ্বের সব সমাজে কিন্তু এই যে পরিবারের কথা আমরা বলছি, পরিবারের অস্তিত্ব কিন্তু আসলে বিদ্যমান বিশ্বের সব সমাজেই রয়েছে। এ কারণেই কিন্তু আসলে আমরা পরিবারকে বলছি পরিবার একটি বিশ্বজনীন প্রতিষ্ঠান। তো চলো দেখো উত্তরে কি বলেছে। উত্তরে বলেছে পরিবার হচ্ছে মানুষের দলবদ্ধ জীবনের বিশ্বজনীন প্রতিষ্ঠান। বিশ্বের সব সমাজের বিকাশে প্রত্যেক স্তরেই কিন্তু আসলে পরিবারের অস্তিত্ব ছিল এবং সে ধারা কিন্তু আসলে বর্তমানেও অব্যাহত আছে। তো দেখো এই যে আমরা পরিবারের কথা বলছি, বস্তুত বিশ্বের প্রতিটি সমাজের উৎপত্তি হয় কিন্তু আসলে এই যে পরিবার, এই পরিবার থেকেই। ঠিক আছে, পরিবার বিশ্বের একটি হচ্ছে আদি এবং চিরন্তন সামাজিক প্রতিষ্ঠান। তাহলে পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? পরিবার হচ্ছে একটি আদি এবং চিরন্তন সামাজিক প্রতিষ্ঠান। তো দেখো এই যে এই সকল কারণেই কিন্তু আসলে আমরা পরিবারকে কি বলছি? আমরা পরিবারকে বলছি বিশ্বজনীন প্রতিষ্ঠান। তাহলে এ কারণে আমরা পরিবারকে কি বলছি? বিশ্বজনীন প্রতিষ্ঠান। তো চলো ২ নম্বর প্রশ্নটি দেখে আসি। দেখো ২ নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো ২ নম্বর প্রশ্নে বলেছে যে পরিবারকে আয়ের একক বলা হয় কেন? তাহলে পরিবারকে কি বলা হয়? পরিবারকে বলা হয় আয়ের একক। পরিবারকে বলা হয় আয়ের একক। আচ্ছা কেন এই পরিবারকে আসলে আয়ের একক বলা হচ্ছে? লক্ষ্য করো এই যে মানুষের যে আয়মূলক কর্মকাণ্ড বা আয়মূলক যে কাজ, এগুলো কিন্তু আসলে মূলত পরিবারের কি বলতো? পরিবারের অর্থনৈতিক যে অবস্থা, সেই অবস্থা কিন্তু আসলে দৃঢ় করার জন্য পরিচালিত হয় এবং এ কারণেই কিন্তু আসলে পরিবারকে কি বলা হয়? পরিবারকে বলা হয় যে আয়ের একক। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে যে সদস্যদের আর্থিক নিরাপত্তা প্রদান পরিবারের কি? পরিবারের অন্যতম কাজ। এজন্য পরিবারের সদস্যরা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকেন। পরিবারে বাবা কিংবা অনেক সময় বাবা মা দুইজনই ভিন্ন ভিন্ন আয়মূলক কাজ করে থাকেন। তাদের এসব কাজের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবারের বিভিন্ন আর্থিক চাহিদা পূরণ করা। এই যে এই সমস্ত কারণেই কিন্তু আসলে আমরা পরিবারকে কি বলছি? পরিবারকে আমরা বলছি আয়ের একক। ঠিক আছে, তো এই ছিল আমাদের ২ নম্বর প্রশ্ন। চলো ৩ নম্বর প্রশ্নটি আমরা দেখে আসি। দেখো ৩ নম্বর প্রশ্নে বলেছে পরিবারকে শিশুর শিক্ষালাভের কেন্দ্র বলা হয় কেন? তাহলে পরিবারকে কি বলা হয়? শিশুর শিক্ষালাভের কেন্দ্র। ঠিক আছে, তো কেন পরিবারকে শিশু শিক্ষালাভের কেন্দ্র বলা হচ্ছে? দেখো জন্মের পর থেকে কি? জন্মের পর থেকে একজন শিশু কোত্থেকে বলো তো? এই যে পরিবারের কথা আমরা বলছি, এই পরিবার থেকেই কিন্তু আসলে তার যে প্রাথমিক শিক্ষাটা, সেই প্রাথমিক শিক্ষাটা কিন্তু আসলে অর্জন করে। ঠিক আছে, তো তাহলে কি এক্ষেত্রে পরিবার হচ্ছে শিশুর প্রথম বিকাশ লাভ করার আসলে প্রথম প্রতিষ্ঠান, প্রথম সামাজিক প্রতিষ্ঠান। তো এই কারণেই কিন্তু আসলে এই যে প্রাথমিক শিক্ষাটা একজন শিশু যে পরিবার থেকে পাচ্ছে, এ কারণেই কিন্তু আসলে পরিবারকে বলা হচ্ছে যে শিশুর শিক্ষা লাভের কেন্দ্র, প্রথম কেন্দ্র বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো বলা হয়েছে যে পরিবার শিশুর অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্র। দেখো এই পরিবার থেকে কিন্তু একজন শিশু আচার ব্যবহার, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ঠিক আছে, তারপরে ধর্মীয় বিভিন্ন বিধিবিধান, আচার আচরণ সম্পর্কিত যাবতীয় যে বিষয়গুলোর উপরে শিক্ষা প্রয়োজন, একজন শিশু কিন্তু এই সকল শিক্ষা এই পরিবার থেকে কিন্তু আসলে কি গ্রহণ করে বা পরিবার থেকে কিন্তু আসলে শেখে, অর্জন করে। তো এখানে বলেছে দেখো শিশুকাল থেকেই শিশু সমাজের রীতিনীতি, পরিবারের বাহিরের মানুষের সাথে খাপ খাওয়ানো, নিয়ম কানুন, অভ্যাস প্রভৃতি
পরিবার থেকে শিক্ষা লাভ করে। তাহলে এই যে আমরা সমস্ত শিক্ষা লাভের কথা বলছি, যেটি কিনা শিশুর প্রাপ্ত হচ্ছে প্রথম শিক্ষা, যেটি কিনা শিশু কি পরিবার থেকে অর্জন করছে। এ কারণেই কিন্তু আমরা আসলে বলছি যে পরিবারকে বলছি যে শিশুর শিক্ষা লাভের কেন্দ্র বলছি। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই 3 নম্বর প্রশ্নটির উত্তর সম্পর্কে এবং প্রশ্নটি সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। তো চলো এবারে আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। দেখো 4 নম্বর প্রশ্নে বলেছে যে বর্তমানে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কেন। ঠিক আছে, তাহলে 4 নম্বর প্রশ্নে কি বলেছে যে বর্তমানে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কেন। দেখো এই যে যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে কাজ করছে, সামাজিক ব্যবস্থা এবং মনে করো যে মানুষের যে মানসিকতার যে পরিবর্তন হচ্ছে দিন দিন। ঠিক আছে, এই বিষয়গুলোই কিন্তু আসলে বর্তমানে এই যে যৌথ পরিবারগুলো আসলে ভেঙে একক পরিবার গঠন করছে। ঠিক আছে, দেখো এই যে এখানে বলেছে যে দাদা দাদি, চাচা চাচি, চাচাতো ভাই বোন, মা বাবা মিলে কিন্তু আসলে যৌথ পরিবার গড়ে উঠছে। ঠিক আছে, তো দেখো এই ধরনের পরিবার আসলে স্থায়ী হওয়ার জন্য কি প্রয়োজন বলো তো? একে অপরের প্রতি স্নেহ, ভালোবাসা ইত্যাদির কিন্তু আসলে প্রয়োজন। ঠিক আছে, স্নেহ, ভালোবাসা, তারপরে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক ছাড়া কিন্তু আসলে কখনোই যৌথ পরিবার গড়ে ওঠে না, বা যৌথ পরিবার কিন্তু আসলে টিকে থাকে না। কিন্তু বর্তমানে আসলে সমস্যাটা কোথায় বলো তো? বর্তমানে কিন্তু আসলে এই জায়গাতেই সমস্যা করছে। ঠিক আছে, বর্তমানে কিন্তু আসলে সমাজ পরিবর্তনের ফলে কিন্তু আসলে কি হচ্ছে, মানুষের মন থেকে এইসব যে অনুভূতি, আসলে সেসব অনুভূতি কিন্তু আসলে লোপ পাচ্ছে। ঠিক আছে, বিলোপ হচ্ছে, সেসব অনুভূতির বিলোপ ঘটছে। এছাড়া কিন্তু আসলে দেখো এখানে দেখতে পাচ্ছি যে এছাড়াও কি বলেছে, এছাড়া মানুষ হচ্ছে কি করছে, মানুষ শহরমুখী হচ্ছে এবং একক পরিবার গড়ে উঠছে। আচ্ছা, মানুষ শহরমুখী কেন হচ্ছে? মানুষ শহরমুখী হচ্ছে কর্মসংস্থানের লক্ষ্যে, উদ্দেশ্যে। এর জন্য কি করছে, মানুষ শহরমুখী হচ্ছে, মানুষ গ্রাম ছেড়ে শহরে উন্নত জীবনযাপনের জন্য পাড়ি জমাচ্ছে। আচ্ছা, এটি কিসের লক্ষণ? এটি হচ্ছে নগরায়ন এবং শিল্পায়ন এবং নগরায়ন নামক যে উপাদানটি রয়েছে সেই উপাদানের দিককে আসলে নির্দেশ করছে, অর্থাৎ সেই বিষয়টিকে নির্দেশ করছে। তাহলে এখানে কিন্তু আসলে শিল্পায়ন এবং নগরায়নের বিষয়টিও ঘটছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইটিও কিন্তু আসলে যৌথ পরিবার ভেঙে যে একক পরিবার গঠিত হওয়া, তারও একটা কারণ হিসেবে কাজ করছে। তাহলে কি আমরা এই যে যৌথ পরিবার কেন ভেঙে যাচ্ছে, এর কারণও কিন্তু আসলে শিল্পায়ন, নগরায়ন যেটি বললাম সেটিও কিন্তু আসলে এক ধরনের সামাজিক ব্যবস্থার পরিবর্তন। তো আমরা এটাই বলছি যে আসলে সামাজিক ব্যবস্থা এবং মানুষের যে মানসিকতার পরিবর্তন, সেটি কিন্তু আসলে এই যৌথ পরিবার ভেঙে যে একক পরিবার গঠিত হচ্ছে এটির জন্য আসলে দায়ী। তো এই ছিল আসলে আমাদের 4 নম্বর প্রশ্ন এবং তার সমাধান। চলো আমরা এবার 5 নম্বর প্রশ্নটি পড়ে আসি। দেখো 5 নম্বর প্রশ্নে বলেছে যে, দেখো 5 নম্বর প্রশ্নে বলেছে পরিবারই ছিল এক সময়ে ধর্ম শিক্ষার প্রাণকেন্দ্র। বুঝিয়ে লেখো। তাহলে ধর্ম শিক্ষার প্রাণকেন্দ্র কি ছিল? এক সময়ে পরিবারই ছিল। দেখো পরিবার ছিল এক সময় কি ধর্ম শিক্ষার প্রাণকেন্দ্র। তবে বর্তমানে কি এই যে পরিবারের যে ভূমিকা ধর্ম শিক্ষায়, এটির প্রভাব কি আসলে পরিবর্তন হয়নি? হ্যাঁ, পরিবর্তন হয়েছে। কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয়েছে? দেখো বর্তমানে এই যে যৌথ পরিবার কি কমে যাচ্ছে, কমে যেয়ে কি একক পরিবার গঠিত হচ্ছে। তো এটি কিন্তু আসলে এই যে যৌথ পরিবার কমে যাওয়ার ফলে কিন্তু আসলে শিশুর যে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা সম্পর্কে শিশুর যে শিক্ষা দেওয়ার যে দায়িত্ব, সেটি কিন্তু আসলে মাদ্রাসা শিক্ষক বা মসজিদের হুজুর প্রমুখের কাছে কিন্তু আসলে অর্পিত হচ্ছে। অর্থাৎ পরিবার থেকে কিন্তু আসলে এটা হচ্ছে বিচ্ছিন্নতা ঘটতে দেখা যাচ্ছে বিষয়টির ক্ষেত্রে। ঠিক আছে, অথচ কি হতো, অথচ এক সময় এই যে যৌথ পরিবারে বেড়ে ওঠা শিশুরা কিন্তু নিজ ধর্মের মূল্যবোধ, নৈতিকতা, আচার এবং নিজের ধর্মীয় সহিষ্ণুতা, এই ধর্মীয় সহিষ্ণুতা কিন্তু আসলে প্রভৃতি সম্পর্কে কিন্তু বাবা মা, দাদা দাদি এবং অন্যান্য সদস্যদের কাছ থেকে কিন্তু আসলে ধারণা পেত। ঠিক আছে, এ কারণে কিন্তু আসলে বলা হচ্ছে যে পরিবারই ছিল আসলে একসময় ধর্মশিক্ষার প্রাণকেন্দ্র। কিন্তু ওই যে যৌথ পরিবার ভেঙে যে একক পরিবার গঠিত হয়েছে, এ কারণে কিন্তু আসলে এই চিন্তা বা এই ধারণা বা এই বিষয়টির ক্ষেত্রে আসলে কিন্তু আমরা
বিচ্ছিন্নতা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইটি কিন্তু আসলে ব্যত্যয় ঘটছে বর্তমানে। তো দেখো এই ছিল আসলে 5 নম্বর প্রশ্নটি। চলো এবারে আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে আসি। দেখো 6 নম্বর প্রশ্নে কি বলেছে? 6 নম্বর প্রশ্নে বলেছে যে মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়? মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়? দেখো পারস্পরিক প্রভাবের যে প্রক্রিয়া, পারস্পরিক, আমি তুমি আমরা, ঠিক আছে, আমাদের যে পারস্পরিক যে সম্পর্কে একটা যে প্রভাব বিস্তার করে বা একটা প্রভাব ফেলে আমাদের উপরে, এটিই কিন্তু আসলে মিথস্ক্রিয়া। তো দেখো এখানে সেটি বলা হয়েছে যে মিথস্ক্রিয়া এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু পরস্পরকে প্রভাবিত করে, ঠিক আছে। এই যে দ্বৈত প্রভাব, একটা দ্বৈত প্রভাব কাজ করছে না, এই দ্বৈত প্রভাবের ধারণাটি কিন্তু আসলে মিথস্ক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে পরস্পরকে প্রভাবিত করা, হ্যাঁ, ন্যূনতম কি দুইজন বস্তু বা ব্যক্তির উপস্থিতি কিন্তু এখানে আসলে অবশ্য প্রয়োজন, ঠিক আছে। তাছাড়া কিন্তু আসলে মিথস্ক্রিয়া যে বিষয়টি সেটি কিন্তু আসলে ঘটবে না বা সফল হবে না, ঠিক আছে। তো দেখো এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। উদাহরণটা কি? এখানে বলা হয়েছে যে শ্রেণীকক্ষে ক এর আচরণ অন্যদের আচরণকে যেমন প্রভাবিত করে, তেমনি অন্যদের আচরণ দ্বারা ক নিজেও প্রভাবিত হয়, ঠিক আছে। অন্যদের আচরণ দ্বারা ক নিজেও প্রভাবিত হচ্ছে। তাহলে দেখো এই যে ক কি করছে, মানে ক কি করছে? ক হচ্ছে কয়ের আচরণ অন্যদের আচরণ দ্বারা যেমন প্রভাবিত হচ্ছে, সেরকম এই যে অন্যদের আচরণ সেটির দ্বারাও কিন্তু আসলে ক প্রভাবিত হচ্ছে। তাহলে এই যে ক এবং এই যে অন্যদের আচরণ, ঠিক আছে, এদের যে আসলে যে সম্পর্কটা, ক এবং অন্যদের আচরণের মধ্যকার যে সম্পর্কটা, এটি কিন্তু আসলে হচ্ছে মিথস্ক্রিয়া। এটি হচ্ছে কি? মিথস্ক্রিয়া। এদের যে পারস্পরিক সম্পর্ক, এটি হচ্ছে মিথস্ক্রিয়া, ঠিক আছে। তো আশা করছি শিক্ষার্থীরা যে তোমরা আসলে মিথস্ক্রিয়া বিষয়টি কি এ বিষয়ে আসলে সুন্দরভাবে তোমরা একটা ধারণা পেয়েছো তোমরা। তো এই ছিল আসলে আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।